আমার প্রিয় ক্লাস 12-এর ছাত্রীরা, আবার আমরা পরবর্তী আলোচনায় শুরু করতে চলেছি। আগের ক্লাসে আমরা যে আলোচনা শেষ করেছিলাম সেটা আর একবার আমি মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের যৌবন অবস্থা। এই পর্যন্ত আমি বলেছিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে জানতেও চেয়েছিলাম, তোমরা আমাকে লিখে জানিয়েছো যে তোমরা বুঝতে পেরেছো। তাও আবারও আমি বলছি, যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে তোমরা লিখে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সমস্যার সমাধান করে দেব। এবার আজকে তাহলে আমি পরবর্তী যে আরও পর্যায় দুটো বাকি আছে, অর্থাৎ হচ্ছে পরিণত পর্যায় এবং বার্ধক্য পর্যায়, এইগুলো নিয়ে একটু আলোচনা শুরু করছি। এখন আমি তোমাদেরকে পরিণত অবস্থা বা পর্যায় সম্পর্কে বলছি, তারপরে আবার বার্ধক্য অবস্থা বা পর্যায় সম্পর্কে আলোচনায় যাব। এবার আসি যে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের পরিণত অবস্থায় কী ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় সেটা দেখি। আচ্ছা, বায়ুর কাজ যখন বেশি প্রাধান্য পায় তখন থেকে কিন্তু পরিণত অবস্থা শুরু হয়। তাহলে বায়ুর কাজ যখন গুরুত্ব পাচ্ছে বা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তখন থেকে কিন্তু পরিণত অবস্থা শুরু হচ্ছে। এবার তাহলে কি কি কাজ কমে যাচ্ছে, কি কি মানে আমরা দেখি যে অন্যান্য কি কি জিনিস কমছে না, বৃষ্টিপাত ও ভূমির ঢাল হ্রাস পায়। তাহলে বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং ভূমির ঢাল হ্রাস পাচ্ছে বলে পরিণত অবস্থার শুরুতে জলপ্রবাহ দ্বারা ভূমির লগ্নিভবন প্রায় বন্ধ হয়ে যায়। অর্থাৎ এখানে বৃষ্টিপাত যেই কমে যাচ্ছে, তাহলে জলপ্রবাহ জনিত যে ক্ষয়কার্য সেটাও কিন্তু কমে যাচ্ছে, বায়ুর কাজ শুরু হচ্ছে, প্রাধান্য পাচ্ছে। এর ফলে যৌবন অবস্থা থেকে পরিণত অবস্থায় ক্ষয়চক্রের অগ্রগতি খুব ধীরে ধীরে হচ্ছে। তাহলে এখানে বলছে যে যৌবন অবস্থা থেকে পরিণত অবস্থায় ক্ষয়চক্রের যে এগিয়ে যাওয়া প্রসেস যে চলছে সেটা কিন্তু খুব ধীর গতি সম্পন্ন হচ্ছে। কি পয়েন্ট পেলাম? বায়ুর কাজের প্রাধান্য, জলপ্রবাহজনিত মানে যে ক্ষয় কাজ সেটা কমে যাচ্ছে এবং বায়ুর কাজে প্রাধান্য বাড়ছে। তাই খুব ধীর গতি সম্পন্ন হচ্ছে এই যৌবন অবস্থা থেকে পরিণত অবস্থায় ক্ষয়চক্রের অগ্রগতি। এবার ক্ষয়চক্রের প্রারম্ভে যখন বায়ুর কাজের প্রাধান্য সক্রিয় ছিল, এই সময়ে প্রাধান্য তা এই সময়েও প্রাধান্য বিস্তার করছে। তাহলে আবারও সেই একই কথা বলছে যে বায়ুর কার্য প্রাধান্যটা এখানে বিস্তার লাভ করছে। এবার কি কি বৈশিষ্ট্য পাই, খুব সহজ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। কিছু কিছু জিনিস তোমাদের জানাও আছে, আগে তোমরা দশম শ্রেণীতেও পড়েছো। মরু অঞ্চলে বায়ু এবং জলধারার কার্যের ফলে যে ভূমিরূপগুলো আমরা দেখতে পাই, কিছু কিছু তোমাদের এর মধ্যে জানাও আছে। এবার দেখো কি কি বৈশিষ্ট্য। ক্ষয়ের মাধ্যমে পর্বতের পশ্চাৎ অপসরণ করতে থাকে। তাহলে ক্ষয়ের দ্বারা পর্বত আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই পিছিয়ে যাচ্ছে। এবার জলবিভাজিকাগুলো আরও তীক্ষ্ণ হচ্ছে এবং মধ্যবর্তী অববাহিকা, আগে আমরা দেখেছি যৌবন অবস্থায় মধ্যবর্তী অববাহিকাগুলো চওড়া হচ্ছে ও উপত্যকা ভরাটের ফলে এরা উঁচু হতে থাকে, চওড়াও হচ্ছে এবং ভরাটের মাধ্যমে উঁচু হতে থাকছে। এবার কি বলছে, পিছু হতে থাকা পর্বতের পাদদেশ থেকে, এই যে পর্বত বলছে পশ্চাৎ অপসরণ করছে পর্বতে, তাই সেই পিছু হতে থাকা পর্বতের পাদদেশ থেকে উপত্যকা পর্যন্ত কি হচ্ছে, মৃদু ঢালযুক্ত সমভূমির সৃষ্টি হয়। তাহলে যে পর্বত পশ্চাৎ অপসরণ হচ্ছে তার দ্বারা যে পিছু হচ্ছে, তো সেই পিছু হতে থাকা পর্বতের পাদদেশ থেকে উপত্যকা পর্যন্ত একটা মানে খুব মৃদু ঢালযুক্ত সমভূমি হচ্ছে। ঠিক আছে, তাহলে পর্বতের পাদদেশ থেকে উপত্যকা পর্যন্ত একটা মৃদু ঢালযুক্ত সমভূমি সৃষ্টি হচ্ছে। এরা বিস্তৃত হয়ে প্রায় আস্তে আস্তে কি হচ্ছে জানো, যে পর্বতের পাদদেশ থেকে যে মৃদু ঢালযুক্ত ভূমি বা সমভূমির সৃষ্টি হচ্ছে সেটা আস্তে আস্তে প্রায় সমভূমিতে মিশে যাচ্ছে।
তাহলে এরকমভাবে একটা ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, আমরা ছবিতে দেখব। নেক্সট কি বৈশিষ্ট্য পাই, এত অবধি নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার পর্বত পাদদেশীয় এই যে ঢালগুলো, এই ঢাল দুটো অংশে বিভক্ত হচ্ছে, এটা মাথায় রাখবে। পর্বতের মানে যে পাদদেশীয় যে ঢালের কথা আমরা বললাম, পর্বতের পাদদেশ থেকে তো একটা মৃদু ঢাল সৃষ্টি হচ্ছে প্লায়া সমবোধ পর্যন্ত। তো সেই যে মৃদু ঢাল হচ্ছে, এই ঢাল মানে বলছে দুটো অংশে ভাগ হচ্ছে। দেখা যাক সেই দুটো অংশ কি। প্রথমে বলছে ঢালের নিম্নাংশে পর্বত থেকে নদী দ্বারা বিধৌত, ঢালের মানে নিম্ন দিকটা, নিচুর দিকটা পর্বত থেকে নদী দ্বারা বিধৌত কি কি তাহলে আসতে পারে নদী দ্বারা? নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সৃষ্ট পলল শঙ্কুগুলো একত্রিত হয়ে, তাহলে পর্বতের নিচের দিকে যে মানে পর্বত থেকে যে নদী আসছে, সেই নদী দ্বারা কি কি বয়ে আনছে, নদী কি বয়ে আনছে না নুড়ি, বালি, কাঁকড়। তাহলে এইগুলো দ্বারা সৃষ্ট পলল শঙ্কুগুলো কোথায় হচ্ছে না পর্বতের পাদদেশীয় যে দুটো অংশের আমরা মানে ঢালটাকে যে দুটো অংশে ভাগ করছে, সেই নিম্নাংশের ঢালটা এটা বলছে যে পলল শঙ্কুগুলো একত্রিত হয়ে পলি গঠিত সমভূমি গঠন করে। পরপর পরপর পলল শঙ্কু গঠন হচ্ছে, হয়ে গিয়ে পরপর পরপর এরা একত্রিত হয়ে গিয়ে পলি গঠিত সমভূমি গঠন করে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটার একটা নাম আছে যেটা আমরা জানছি, সেটা হচ্ছে যে একে বাজাদা বলে। তাহলে যে মানে পর্বতের পাদদেশীয় অংশে নদী দ্বারা বিধৌত নুড়ি, বালি, কাঁকড় এগুলো জমা হয়ে যে পলল শঙ্কু হচ্ছে, সেগুলো পরপর পরপর একত্রিত হয়ে যে সমভূমি সৃষ্টি করছে তাকে বলছে বাজাদা। তাহলে এটা একটা পেলাম। এবার বাজাদার বহিঃসীমানা প্লায়ার, লবণ ও পলি দ্বারা ঢাকা থাকে। ঠিক আছে, এবার বলছে বাজাদার যে বহিঃসীমানা, সেখানে বলছে প্লায়া হ্রদ আমরা আগেও পেয়েছি, সেই প্লায়ার লবণ ও পলি দ্বারা ঢাকা থাকে। এবার কি ঢালের ঊর্ধ্বাংশে, ঢালের নিম্নাংশের কথা আমরা পেলাম। এবার ঢালের ঊর্ধ্বাংশে নগ্ন ভূমিশিলা, বেডরক মানে উপরের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ভেতরের অংশ বেরিয়ে আসছে, সেই বেডরক নিচের দিকে নগ্ন ভূমিশিলা, বেডরক মানে ভূমিশিলা। তাহলে সেই নগ্ন ভূমিশিলা থাকে বা এর ওপর পলির পাতলা আস্তরণ থাকে। তাহলে ঢালের ঊর্ধ্বাংশের কথা বলছে যেখানে নগ্ন ভূমিশিলা থাকে বা এর ওপর পাতলা পলির আস্তরণ থাকে। একে কি বলে সেটা দেখো, একে বলে পেডিমেন্ট। ঠিক আছে, তাহলে দুটো অংশ আমরা পেলাম, ঢালের নিম্নাংশ, ঢালের ঊর্ধ্বাংশ। একটা হচ্ছে পেডিমেন্ট আর একটা হচ্ছে বাজাদা। বোঝা যাচ্ছে নিশ্চয়ই এটা। তাহলে পরবর্তী বৈশিষ্ট্যে আমরা যাই। এবার যৌবন অবস্থায় নদী গ্রাস, আমরা আগের দিন বলেছি যৌবন অবস্থায় নদী গ্রাস ঘটার পর এই পর্যায়ে নদীগুলো একত্রিত হয়ে যায়। তাহলে নদী গ্রাস হয়ে গেল, একটা নদীর দ্বারা তো মানে গ্রাসের জন্য মার্চ করছে, মানে দুর্বল নদী সবল নদী দ্বারা মানে অধিগৃহীত হচ্ছে। তাহলে সেই জন্য বলছে যে যৌবন অবস্থায় নদী গ্রাস ঘটার পর এই পর্যায়ে নদীগুলো একত্রিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার নিম্ন ক্ষয় করার পৃথক পৃথক শেষ সীমা, মানে প্রত্যেকটা নদীর নিম্ন ক্ষয় করার আলাদা আলাদা শেষ সীমা থাকছে না। কি হচ্ছে না একটা মাত্র সাধারণ ক্ষয় সীমা হচ্ছে, কেননা প্রত্যেকটা নদী একত্রিত হয়ে যাচ্ছে এগুলো, সেই জন্যে একটাই সাধারণ ক্ষয় মানে সীমা পাওয়া যাচ্ছে। এইবার তার জন্য কি বলছে না সাধারণ ক্ষয় সীমা, ঠিক আছে, একটি মাত্র সাধারণ ক্ষয় সীমা অঞ্চলটির ক্ষয় কার্যকে নিয়ন্ত্রিত করছে। আর কি আছে না পর্বতগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। যে পর্বত দিয়ে পর্বত ঘেরা বা পর্বত বেষ্টিত অঞ্চলের কথাই তো এটা আলোচনা শুরু হয়েছিল। তো সেই পর্বতগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করে, আলাদা আলাদা আইসোলেটেড। এবার এই যে বিচ্ছিন্ন আইসোলেটেড পর্বতগুলো আমরা পাবো, তাদের একটা নাম আছে, তাদেরকে বলা হচ্ছে ইনসেলবার্জ। তাহলে আমরা কি কি শব্দ এখান থেকে পেলাম? একটা পাচ্ছি দেখো পলল শঙ্কুর কথা পেলাম, যেগুলো পরপর পরপর একত্রিত হয়ে হচ্ছে বাজাদা। তারপরে আমরা পেয়েছি কি পেডিমেন্ট, ঠিক আছে, পেডিমেন্ট পেয়েছি। না ঢালের ঊর্ধ্বাংশের কথা বলেছিল
যেখানে কিনা পাতলা পলির আস্তরণ দ্বারা মানে আস্তরণ থাকতে পারে ঢালের ওপরে, বা সেটাকে আমরা কি বলছি এখানে না পেডিমেন্ট। নগ্নভূমি শিলা থাকে অথবা পাতলা পলির আস্তরণ থাকে, সেটাকে বলেছিল পেডিমেন্ট। তাহলে বাজাদা পেডিমেন্ট পেলাম, আর একটা পেলাম পর্বতগুলো বিচ্ছিন্নভাবে মানে অবস্থান করছে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে, সেইটাকে বলা হচ্ছে ইনসেলবার্জ। তাহলে আমরা আবার দেখি, ইনসেলবার্জ পাচ্ছি, বাজাদাও পাচ্ছি, পেডিমেন্ট পাচ্ছি। তাহলে এই বৈশিষ্ট্যযুক্ত ভূমিরূপগুলো আমরা পরিণত অবস্থায় অর্থাৎ শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের পরিণত অবস্থায় পেলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আলোচনাটা রাখলাম। এর আগে তোমরা একটু ছবি দেখে নাও, তাহলে একটু বুঝতে পারবে। একটু ছবি যদি দেখতে পাও, দেখো শুষ্ক ক্ষয়চক্রের পরিণত অবস্থার ভূমিরূপ ইনসেলবার্জ, পেডিমেন্ট, দেন বাজাদা। আমি পরবর্তী যখন পার্থক্য অবস্থায় যাব, এই যে ইনসেলবার্জের কথা বলেওছি, তোমরা দেখেও নিতে পারো যে ইনসেলবার্জ এরকমভাবে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, ক্ষয়প্রাপ্ত হয়ে যে পর্বতগুলো আর কি বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, সেটাকেই বলছে ইনসেলবার্জ। তাহলে এইগুলো আমরা দেখতে পাচ্ছি পার্থক্য অবস্থায়, এগুলো আরও আমরা আলোচনায় আসবো। এই পর্যন্ত তাহলে আলোচনা রাখলাম। ভালো করে বৈশিষ্ট্যগুলো পড়বে। এছাড়া ছোট প্রশ্ন হিসেবে বাজাদা কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়, পেডিমেন্ট কাকে বলে, কি করে সৃষ্টি হয়, ইনসেলবার্জ কাকে বলে, একটু তৈরি করে রাখবে। এই পর্যন্তই এখনকার আলোচনা রাখলাম। সবাই ভালো থেকো।